আসসালামু আলাইকুম। স্কুল অফ ইংলিশ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কেমন হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে আমরা জানি একটি সাবজেক্ট থাকে, এরপরে যে কোনো ধরনের ভার্ব থাকতে পারে, কিন্তু শুরুতে সাবজেক্ট থাকবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি বৈশিষ্ট্য। এরপরে যে কোনো ধরনের ভার্ব থাকতে পারে, বিভিন্ন ধরনের ভার্ব থাকতে পারে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে এদের শুরুতে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা ডাবলএচ কোয়েশ্চেন ওয়ার্ডগুলো যে কোনো একটি দিয়ে প্রশ্নবোধক বাক্যগুলো শুরু হতে পারে। তো আজকে আমরা এই ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের বা এখানে চার রকমের বা চার ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা হয়েছে। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব সেটাই এখন আলোচনা করা হবে। এবং আশা করি যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করা শিখে যাও তবে পরীক্ষায় আনসার করতে পারবে। যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা দেখতে পাবে সেটাকে সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবে যদি সেটাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়। এখন আমরা প্রথম বক্সে খেয়াল করব এখানে কি লেখা হয়েছে। যে যখন আমরা দেখব যে কোনো একটি অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব থাকে, তখন আমরা ওটাকে ইন্টারোগেটিভ করার জন্য সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বটি রয়েছে সেই অক্সিলারি ভার্বটিকে আমরা সামনে নিয়ে আসব। সাবজেক্টের পরের অক্সিলারি ভার্বটিকে আমরা সামনে নিয়ে আসব। তবে এখানে আরেকটি ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটি হাবোধক অবস্থাতে থাকে তখন আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটি নাবোধক আকারে আমি করে দিব। এক্ষেত্রে অক্সিলারি ভার্বের যখন এই বাক্যটা হাবোধক থাকবে তখন অক্সিলারি ভার্বের সাথে আমরা নট ব্যবহার করব। আর যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি নাবোধক অবস্থাতে থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হাবোধক আকারে চলে যাবে। এই ব্যাপারটা খেয়াল করতে হবে। কিন্তু আমরা প্রথমে যে কথা বলছি সেটা হচ্ছে সাবজেক্টের পর যখন আমরা অক্সিলারি ভার্ব পাবো ওটাকে ইন্টারোগেটিভ করার জন্য সেই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসব আর এই সাবজেক্টটাকে পিছনে নিয়ে যাব। আমরা এই নিয়মের দুটি উদাহরণ এখন দেখব। প্রথম উদাহরণটা আমরা খেয়াল করব। এখানে বলা হচ্ছে উই আর প্রাউড অব আওয়ার ফ্রিডম ফাইটার্স। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পর একটি অক্সিলারি ভার্ব রয়েছে। এই আর হচ্ছে একটি অক্সিলারি ভার্ব। এখন এটাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। এখন আমরা কি করব? আমাদের নিয়মে কি বলা আছে, যখন আমরা সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব দেখতে পাবো তখন এই সাবজেক্টের পরের অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসব। তো এখানে আমরা এই যে আর দেখতে পাচ্ছি এই অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসব। আর একটা কথা বলা হয়েছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে যখন আমরা অ্যাফার্মেটিভ অবস্থায় পাবো ইন্টারোগেটিভ করার সময় এটা নেগেটিভ হয়ে যাবে। আমাদের যে সেন্টেন্স উই আর প্রাউড অব আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্বের পর কোনো নট নেই বা এরকম কোনো শব্দ এখানে নেই যেটা নাবোধক অর্থ প্রকাশ করতে পারে। তার মানে এই সেন্টেন্সটি হাবোধক অবস্থাতে আছে, সেই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ আমরা আর এর সাথে নট ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা আর নট এটার কন্ট্রাকশন ব্যবহার করব, আরন্ট। এরপর সাবজেক্টটি পিছনে চলে যাবে, উই। এই দুটো কাজ করে দিলেই এটা ইন্টারোগেটিভ হয়ে যায়, বাকি অংশ ঠিক থাকবে।
অবশ্যই সাইন অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন শেষে ব্যবহার করতে হবে, মনে থাকতে হবে এটা ব্যবহার করার জন্য। আমরা পরের সেন্টেন্সটি খেয়াল করব, আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন, ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে, এটাও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানেও সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্টের পর একটি অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাভ। সেক্ষেত্রে আমরা প্রশ্নবোধক করার জন্য প্রথমেই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসব নিয়ম অনুসারে। এবং আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যেও নাবোধক অর্থ প্রকাশকারী কোনো শব্দ নেই, সুতরাং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বা হাবোধক অবস্থাতে আছে, সেজন্য আমরা ইন্টারোগেটিভটাকে নেগেটিভ করে দিব। এক্ষেত্রে আমরা হ্যাভের সাথে নট ব্যবহার করব, হ্যাভ নটের কন্ট্রাকশন বা সংকুচিত ফর্ম হচ্ছে হ্যাভন্ট। এরপর আমরা সাবজেক্টটাকে লিখব, সাবজেক্টটা পিছনে চলে যাবে, প্রথম যেই সাবজেক্টটা ছিল আই, এটা পিছনে চলে যাবে, এরপরে বাকি অংশ ঠিক থাকবে। প্রিপেয়ার্ড মাই লেসন। এরপরে আমরা দ্বিতীয় বক্সে চলে যাচ্ছি, এখানে কি লেখা আছে। তো আমরা দেখতে পেলাম সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। আর যদি আমরা সাবজেক্টের পর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম পাই অথবা প্রিন্সিপাল ভার্বের সাথে এস বাই এস যোগ করা আছে বেস ফর্মের সাথে, অথবা ভার্বের পাস্ট ফর্ম আছে, এক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। যদি সাবজেক্টের পর আমরা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম পাই আমরা বাক্যের শুরুতে ডু ব্যবহার করব। যদি সাবজেক্টের পরে এস বা ইএস যুক্ত ভার্ব থাকে ওই ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। যদি সাবজেক্টের পরে আমরা পাস্ট ফর্ম পাই ওই ক্ষেত্রে বাক্যের শুরুতে ডিড ব্যবহার করব। এরপর এই সাবজেক্টটি পিছনে চলে যাবে। আর এটা প্রেজেন্ট ফর্মে ছিল বিদায় ডু ব্যবহার করলাম, এরপর সাবজেক্ট হলো, এই প্রেজেন্ট ফর্মটা আবার পিছনে গিয়ে বসবে সাবজেক্টের পর। এখানে এস বা ইএস থাকার কারণে ডাজ ব্যবহার করলাম, এরপরে সাবজেক্টটা লিখলাম, এই এস বা ইএস যুক্ত ভার্বটা আবার এস বা ইএস উঠে গিয়ে শুধু বেস ফর্মে গিয়ে বসে যাবে পিছনে। আর যদি সাবজেক্টের পরে আমরা ভার্বের পাস্ট ফর্ম পাই এই ক্ষেত্রে ডিড দিয়ে শুরু করলাম, সাবজেক্টটা পিছনে গেল, পাস্ট ফর্মটা আবার প্রেজেন্ট ফর্মে চলে যাবে। অর্থাৎ এখানে সাবজেক্টের পরে ভার্বটা যে অবস্থাতেই থাকুক ওই অবস্থাটা দেখে আমরা ডু ডাজ বা ডিড নির্ধারণ করব, এরপরে সাবজেক্ট লিখব, এরপরে এখানে ভার্বটা যে অবস্থাতেই থাকুক প্রশ্নবোধক বাক্যের শুরুতে যখন ডু অথবা ডাজ অথবা ডিড বসবে তখন সাবজেক্টের পরে এই জায়গায় সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। এরপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তো আমরা এখানে এরকম উদাহরণ লেখা হয়েছে, এই 3 রকমের ভার্বের জন্য এখানে 3টা উদাহরণ লেখা হয়েছে। প্রথম উদাহরণটা আমরা খেয়াল করব, দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস। এই যে সেন্টেন্সটি আমাদেরকে অবশ্যই সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব চিহ্নিত করতে হবে প্রথমে। এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, এই ফ্রেজ এখানে সাবজেক্ট আকারে কাজ করতেছে এই নাউন ফ্রেজটি, এবং এখানে ভার্ব হিসেবে আছে কন্টেইন এবং এটা হচ্ছে একটি উইক ভার্ব, এটার পাস্ট ফর্ম হবে কন্টেইনড। যদি এটা পাস্ট ফর্মে থাকতো ইডি যোগ করা থাকতো, এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। সুতরাং আমরা এখানে সাবজেক্টের পর ভার্বের একটি প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছি। আর যদি সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ওটাকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা শুরুতে ডু ব্যবহার করি, তো এক্ষেত্রে আমরা এখানে ডু ব্যবহার করব। এবং আমরা দেখতে পাচ্ছি দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস, এই যে সেন্টেন্সটি এই সেন্টেন্সের মধ্যে কোনো নাবোধক অর্থ প্রকাশকারী শব্দ নেই। যে বিখ্যাত লেখকদের বইগুলো কি করে নোবেল থটস এবং গ্রেট আইডিয়াসগুলো কি করে ধারণ করে, সুতরাং এটা হাবোধক অর্থ প্রকাশ করে, এটা নাবোধক অর্থ প্রকাশ করে না। যেহেতু সেন্টেন্সটি হাবোধক অর্থ প্রকাশ করে সেই জন্য আমরা এর ইন্টারোগেটিভটাকে নাবোধকে করব, নেগেটিভ করে ফেলবো। সেক্ষেত্রে আমরা এই ডু অক্সিলারি ভার্বের সাথে একটি নট ব্যবহার করব। এক্ষেত্রে আমরা ডু নট, এটার কন্ট্রাকশন হচ্ছে ডন্ট। এরপর সাবজেক্ট ব্যবহার করব, এরপরে সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্টটা হচ্ছে দ্য বুকস অফ গ্রেট রাইটার্স।
সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে যে ভার্বটা ছিল কন্টেইন, এটার প্রেজেন্ট ফর্মই ব্যবহার করব আমরা এখানে, এবং বাকি অংশ ঠিক থাকবে, পিছনের অংশটা। নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে দিলাম। আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি মিস্টার রহিম টিচেস আস ইংলিশ। এই সেন্টেন্সে মিস্টার রহিম এখানে সাবজেক্ট, টিচেস এখানে ভার্ব, এখানে দেখতে পাচ্ছি টিচ ভার্বের সাথে ইএস যোগ করা হয়েছে। তো যখন আমরা কোনো সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত অবস্থাতে পাবো, ওই ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক করার জন্য ডাজ ব্যবহার করব শুরুতে, সেই জন্য এখানে ডাজ আসবে। এবং এই সেন্টেন্সটি মিস্টার রহিম টিচেস আস ইংলিশ, যে মিস্টার রহিম আমাদেরকে ইংরেজি পড়ান, ইংরেজি শিখান, এই ক্ষেত্রে একটি হাবোধক অর্থ প্রকাশ করে। এখানে এমন কোনো শব্দ নেই যেটি নাবোধক অর্থ প্রকাশ করবে। সুতরাং হাবোধক সেন্টেন্সটিকে আমি যদি ইন্টারোগেটিভ করতে চাই, এটা নাবোধক হয়ে যাবে বা নেগেটিভ হয়ে যাবে, সেক্ষেত্রে ডাজের সাথে নট বসবে, এরপর সাবজেক্টটি চলে যাবে, এই সাবজেক্টটি পিছনে চলে যাবে। এখানে সেই সাবজেক্ট হচ্ছে মিস্টার রহিম, মিস্টার রহিম এখন পিছনে চলে যাবে। এরপর বলা হয়েছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে যদিও ভার্বের সাথে ইএস যোগ করা আছে, কিন্তু ইএস এখন উঠে যাবে, এটাকে বেস ফর্মে লিখতে হবে, টিচ। বাকি অংশ ঠিক একইভাবে আমরা পরের বাক্যটা দেখতে পাচ্ছি। এখানে মাই ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট এবং ইনভাইটেড এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে আ ভিজিট টু কক্সবাজার, সরি ঢাকা। যে আমার বন্ধু আমাকে ঢাকায় বেড়াতে যাওয়ার জন্য নিমন্ত্রণ দিয়েছিল, অতীতকালে আছে, এখানে পাস্ট টেন্সে আছে। এখানে মাই ফ্রেন্ড সাবজেক্ট আর ইনভাইটেড হচ্ছে পাস্ট ফর্ম। তো সাবজেক্টের পরে আমরা যখন ভার্বের পাস্ট ফর্ম পাবো, সাবজেক্টের পর যখন আমরা ভার্বের প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম পাবো, আমরা প্রশ্নবোধক বাক্যের শুরুতে ডিড ব্যবহার করব। সেই জন্য এই বাক্যটিকে প্রশ্নবোধক করার জন্য শুরুতে ডিড লিখলাম, এবং এটা হাবোধক বাক্য, সেজন্য আমরা এই ডিডের সাথে নট ব্যবহার করলাম সংক্ষিপ্ত আকারে, সংকুচিত আকারে কন্ট্রাকশন ব্যবহার করলাম, ডিড নট ডিডন্ট। এরপর কি বসবে? সাবজেক্টটি বসবে। এই সাবজেক্ট পিছনে চলে যাবে, মাই ফ্রেন্ড। এরপরে বলা হয়েছে এখানে ভার্বটি যে অবস্থাতে থাকুক না কেন, যখন আমরা ডু ডাজ বা ডিড একটা ব্যবহার করার পর সাবজেক্ট ব্যবহার করব, ওই সাবজেক্টের পরে এই ভার্বটা এখানে যে অবস্থাতে থাকুক এটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে। তো এই জন্য ইনভাইটেড এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। এখানে বাকি অংশে আর কোনো পরিবর্তন হবে না। শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো এইভাবে আমরা প্রিন্সিপাল ভার্ব যখন পাবো সাবজেক্টের পর, তখন আমরা এইভাবে সেগুলোকে ইন্টারোগেটিভ করব। আমরা প্রেজেন্ট ফর্মে যখন দেখব তখন আমরা ডু ব্যবহার করব, যখন এস বা ইএস যুক্ত ভার্ব পাবো আমরা ডাজ ব্যবহার করব, যখন পাস্ট ফর্ম পাবো তখন ডিড ব্যবহার করব, এবং হাবোধক নাবোধকের ব্যাপারটা খেয়াল রাখবো। এরপরে সাবজেক্ট ব্যবহার করে এখানে ভার্বটা যে অবস্থাতে থাকুক এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। এরপর আমরা এমন কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স পাবো যেখানে সাবজেক্টের জায়গায় এভরিবডি বা এভরিওয়ান থাকতে পারে। তো এভরিবডি বা এভরিওয়ান যখন আমরা পাবো, এখানে ভুল লেখা হয়েছে যে তখন এভরিবডি বা এভরিওয়ানের পর আমরা এস বা ইএস যুক্ত ভার্ব পেতে পারি, অথবা ভার্বের পাস্ট ফর্ম পেতে পারি। যখন আমরা এভরিবডি বা এভরিওয়ানের পর এস বা ইএস যুক্ত ভার্ব পাবো, ওটাকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা শুরুতে লিখব হু ডাজন্ট। আর যদি আমরা এভরিবডি বা এভরিওয়ানের পর ভার্বের পাস্ট ফর্ম পাই, ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হু ডিডন্ট। দুটো বিষয়, এভরিবডি বা এভরিওয়ানের পর এস বা ইএস যুক্ত ভার্ব পেলে আমরা ব্যবহার করব হু ডাজন্ট, আর যদি এভরিবডি বা এভরিওয়ানের পরে আমরা ভার্বের পাস্ট ফর্ম পাই তাহলে ব্যবহার করব হু ডিডন্ট। এরপর এখানে এস বা ইএস থাকলে ডাজন্ট ব্যবহার করার পরে এস বা ইএস উঠে গিয়ে এটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে।
আবার যখন পাস্ট ফর্ম থাকবে তখন আমরা হু ডিডন্ট ব্যবহার করলাম, তখন আবার এই পাস্ট ফর্মটা প্রেজেন্ট ফর্মেই চলে যাবে। তারপর বাকি অংশ ঠিক রেখে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে আমরা একটি উদাহরণ দিয়েছি, এভরিবডি নোজ ইট। এখানে এভরিবডি সাবজেক্ট, এরপরে একটি ভার্ব রয়েছে যেখানে অ্যাস যোগ করা রয়েছে, সেজন্য এটাকে আমরা ইন্টিগ্রেটিভ করার জন্য যেহেতু অ্যাস যুক্ত করা হয়েছে সেজন্য আমরা এভরিবডিটাকে উঠাই দিয়া এখানে আমরা ব্যবহার করব হু ডাজন্ট। এবং আমরা জানি এরপরে এস বাই এস যুক্ত ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে, এস বাই এস উঠে যাবে, এটা না উঠালে হবে না, এসটাকে উঠাই দিতে হবে, নো ইট। এখানে পাস্ট ফর্মের উদাহরণটি দেওয়া হয়নি, তো আমরা এখানে লিখে নিতে পারি যে এভরি ওয়ান অ্যাটেন্ডেড দ্য মিটিং, যে প্রত্যেকে মিটিংয়ে উপস্থিত ছিল। এই বাক্যটাকে যদি আমি এখন প্রশ্নবোধক করি বা ইন্টারোগেটিভ করি, এখানে দেখতে পাচ্ছি এভরি ওয়ানের পরে যে ভার্বটা রয়েছে অ্যাটেন্ডেড, এটা পাস্ট ফর্মে রয়েছে। তো আমরা জানি যে এভরিবডি বা এভরি ওয়ানের পর যদি আমরা পাস্ট ফর্ম পাই তখন আমরা হু ডিডন্ট ব্যবহার করব প্রশ্নবোধক করার জন্য। সেই জন্য এই জায়গায় আমরা এভরি ওয়ানটাকে উঠিয়ে দিয়ে আমরা এখানে হু ডিডন্ট ব্যবহার করতে পারি। কেন? কারণ এখানে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, সেই জন্য। এরপরে কি হবে? হু ডিডন্ট বসানোর পরে এই পাস্ট ফর্মটা আবার প্রেজেন্ট ফর্মেই চলে যাবে। এক্ষেত্রে আমরা এটাকে লিখব অ্যাটেন্ড, পিছনের অংশটা ঠিক থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্নটা হয়ে যাবে, বাস। আমরা সবশেষে দেখতে পাচ্ছি যদি আমরা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নো ওয়ান বা নান দেখতে পাই এবং এরপরে যদি আমরা কোনো ভার্ব পাই তখন ওটাকে প্রশ্নবোধক করার জন্য নোবডি, নো ওয়ান বা নান এর পরিবর্তে আমরা হু ব্যবহার করে দিব। তারপরে ভার্বটাকে ঠিক রেখে বাকি অংশ লিখে দিব। যেমন এখানে লেখা আছে নান ক্যান অ্যাভয়েড ডেথ, এক্ষেত্রে আমরা নানটাকে উঠিয়ে দিয়ে এখানে নানের পরিবর্তে হু ব্যবহার করে বাকি অংশটাকে লিখে দিব। তখন এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ক্লাস থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় এই ব্যাপারটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আরও বিভিন্ন বিষয়ে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ওই ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।